কোনো সমাধান ছাড়াই শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের বৈঠক। তবে কি নিশ্চিত হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? রাশিয়ার তেলই কি ভারতের শেষ ভরসা? ট্রাম্প নাকি পুতিন? শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন নরেন্দ্র মোদী? পাকিস্তানের জুমার সময়ে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, মাটিতে লুটিয়ে পড়লেন শত শত মুসল্লি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। সম্ভাব্য যুদ্ধের ভয়াবহতার মধ্যে ওমানে আয়োজিত ইরান যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের বৈঠক শেষ হয়েছে কোনো ধরনের সমাধান ছাড়াই। তবে বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। তিনি এটিকে ভালো শুরু বললেও পরমাণু ইস্যুতে কোনো সমাধানের ইঙ্গিত দেননি। আগামী দিনে আবারও বৈঠকের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তবে সেটি পুরোপুরি নিশ্চিত করেননি। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকটি হবার কথা থাকলেও বুধবার সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয় ওমানের রাজধানী মাস্কাটে হবে বহু প্রত্যাশিত সমঝোতা বৈঠক। এই সমঝোতা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রতিনিধিত্ব করেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনার কথা থাকলেও বিস্তারিত কিছুই জানা যায়নি। যদিও বৈঠকের আগে ইরান স্পষ্ট করে জানায় পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না তেহরান। এদিকে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন কূটনৈতিক সমাধানকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসেন ট্রাম্প। কূটনৈতিক সমাধান না হলে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের আগাম হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকটি অমীমাংসিত থাকায় যুক্তরাষ্ট্র হামলার পথে আগায় কিনা এটি এখন দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় নতুন চাপে পড়েছে ভারত। ট্রাম্পের দাবি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে রাজি হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর পুরস্কার হিসেবেই কমানো হয়েছে ভারতীয় পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক। তবে দিল্লির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং শুল্ক চাপ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের গভীর সম্পর্ক। এমন পরিস্থিতিতে কতটা দোটানায় আছেন নরেন্দ্র মোদী? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। রাশিয়ার তেল ছেড়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে রাজি হয়েছে ভারত। এর বিনিময়ে মার্কিন শুল্ক 50% থেকে কমিয়ে নামানো হয়েছে 18%। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে নিষেধাজ্ঞা, বাড়তি শুল্ক আর রাজনৈতিক চাপ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের জ্বালানি ও কৌশলগত সম্পর্ক। এই দ্বিমুখী গ্যারাকলে ফেঁসে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই পরাশক্তির রেষারেষির জেরে দেয়ালে ঠেকে গেছে নয়াদিল্লির পিঠ। ট্রাম্পের কথা মতো তেল কেনার প্রস্তাব মেনে নেওয়ার কথা বললেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বাস্তবে ভারত কি সত্যিই রাশিয়ার তেল ছাড়তে পারবে? ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ নয়াদিল্লি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বরং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ভারত তাদের এমন কোনো সিদ্ধান্তের কথা রাশিয়াকে জানায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের একতরফা ঘোষণাটি রাজনৈতিকভাবে চমকে দেওয়ার মতো হলেও মোদী সরকারের জন্য এই পদক্ষেপ বাস্তবায়ন করা অনেক জটিল। ভারত যদি হঠাৎ করে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা খাবে স্থানীয় বাজার। বছরে 9 থেকে 11 বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে ভারতের আমদানি খরচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগে বিপুল পরিমাণ ছাড়ে রুশ তেল কিনতে শুরু করে ভারত। যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ ছিল মাত্র 2.5%। এখন সেটা দাঁড়িয়েছে প্রায় 30%। বর্তমানে দিল্লি প্রতিদিন আমদানি করে প্রায় 11 লাখ ব্যারেল রুশ তেল। এই সস্তা তেলের কারণে অনেকাংশে নিয়ন্ত্রণে আছে ভারতের জ্বালানি মূল্য। একই সঙ্গে বেড়েছে স্থানীয় রিফাইনারিগুলোর সার্বিক মুনাফা। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আসা বন্ধ হলে লাফিয়ে বাড়বে আমদানি ব্যয়, আর এর জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তেলের দাম। তেলের বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলা যতটা সহজ শোনায়, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। লাতিন আমেরিকার এই দেশটি ভারত থেকে রাশিয়ার তুলনায় অনেক দূরে, ফলে আগের চেয়ে বেড়ে যাবে পরিবহন খরচ। সবচেয়ে বড় সমস্যা হলো ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও উচ্চ সালফারযুক্ত। ভারতের সব রিফাইনারি এমন গ্রেডের তেল প্রক্রিয়াজাত করতে পারবে না। রাশিয়ার ইউরালস তেল প্রতি ব্যারেলে 10 থেকে $20 ছাড় পাওয়া যায়, কিন্তু ভেনেজুয়েলার তেলে ছাড় অনেক কম। সে কারণে স্বাভাবিকভাবেই বাড়বে মোট খরচের পরিমাণ।
ভেনেজুয়েলার তেল মজুত বিশাল হলেও খুবই সীমিত দেশটির উৎপাদন সক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন করলেও দিনে প্রায় 10 লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ করতে পারবে না কারাকাস। দিল্লির চাহিদা পূরণে এটি মোটেও যথেষ্ট না। ভারতে অবস্থিত একটি রিফাইনারি নায়ারা এনার্জি সরাসরি রুশ মালিকানাধীন, আর এই তেল শোধনাগার পুরোপুরি নির্ভরশীল রাশিয়ার তেলের উপর। ফলে রাতারাতি রুশ তেল কেনা থেকে বেরিয়ে আসা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে ট্রাম্পের দর কষাকষি কিভাবে সামাল দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছে আরও 169 জন। শুক্রবার ইসলামাবাদের টারলাই কালান এলাকার এটি শিয়া মসজিদে জুমা নামাজের সময় এ হামলা ঘটে। খাদিজাতুল কুবরা নামের ওই মসজিদে নামাজের সময় কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর খবর পেয়ে দ্রুত মসজিদে উপস্থিত হন উদ্ধারকর্মীরা। ভাঙা কাচ এবং ধ্বংসাবশেষের পাশে অসংখ্য রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্ট্রেচারে করে আহতদের বের করে আনা হয়। এ পর্যন্ত 169 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পুলিশ এটিকে একটি আত্মঘাতী বোমা হামলা বললেও প্রকৃত কারণ এখনও বের করতে পারেনি। অনুসন্ধান অব্যাহত রেখেছে পুলিশ। হামলার ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বড় পরিসরে বন্দি বিনিময় করেছে রাশিয়া এবং ইউক্রেন। বৃহস্পতিবার দুই দেশ 314 বন্দীকে মুক্তি দিয়েছে। তবে বন্দি বিনিময় করলেও থেমে নেই হামলা পাল্টা হামলা। ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। জবাবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে যখন বৈঠক করছে মার্কিন প্রতিনিধি দল, তখন রাশিয়ার সঙ্গে নতুন করে আরও আধুনিক ক্ষেপণাস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বড় পরিসরে বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যসহ 157 জন করে মোট 314 বন্দীকে মুক্তি দিয়েছে দুই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার দ্বিতীয় দিনে মুক্তি পেয়েছে এই বন্দীরা। প্রশ্ন উঠেছে, সংঘাত বন্ধের আলোচনার মধ্যে বন্দি বিনিময় কি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির ইঙ্গিত দিচ্ছে? প্রতিবেশী দুই দেশের মধ্যে কি বইতে চলেছে শান্তির হাওয়া? না, আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক মাধ্যমের এক পোস্টে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি আলোচনার ফলেই দুই দেশের মধ্যে বন্দি বিনিময় সম্ভব হয়েছে। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। বৈঠকের পর একই সুর শোনা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গলায়। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছেন জেলেনস্কি। আরব আমিরাতে আমেরিকান ও রাশিয়ান প্রতিনিধিদের সাথে আমাদের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে। আরও বৈঠকের পরিকল্পনা রয়েছে। পরবর্তী বৈঠক আমেরিকাতে হতে পারে। আমরা শান্তির জন্য কাজ করতে প্রস্তুত। এদিকে যখন সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠক করছে, তখন রাশিয়ার সাথে নতুন করে আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান পারমাণবিক নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ার মাত্র একদিন আগেই নিজের পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, নিউ স্টার্ট চুক্তি নবায়নের পরিবর্তে একটি নতুন, উন্নত ও আধুনিক পারমাণবিক চুক্তি করা উচিত। অন্যদিকে যুদ্ধবন্দীরা মুক্তি পেলেও আগ্রাসন কিন্তু থেমে নেই। হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশই। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় 1000-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। পাল্টা জবাবে রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গুপ্তচর বৃত্তির পাল্টাপাল্টি অভিযোগের জেরে চরমে পৌঁছেছে জার্মানি এবং রাশিয়ার কূটনৈতিক উত্তেজনা। গত 5 ফেব্রুয়ারি মস্কো জানায়, বার্লিনের সিদ্ধান্তের জবাবে তারা এক জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার দাবি, জানুয়ারিতে বহিষ্কৃত রুশ কূটনীতিকের বিরুদ্ধে আনা গুপ্তচর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উস্কানিমূলক। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে
রাশিয়া ইউরোপ সম্পর্কের অবনতির মধ্যে এই ঘটনাকে বড় সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রদূত বহিষ্কার, পাল্টাপাল্টি অভিযোগ আর গুপ্তচর বৃত্তির সন্দেহ নতুন করে তিক্ততার দিকে ঠেলে দিচ্ছে জার্মানি ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক। গত 5 ফেব্রুয়ারি রাশিয়া প্রকাশ্যে জানিয়ে দিয়েছে বার্লিনের নেয়া পদক্ষেপের জবাবে তারা জার্মান এক কূটনীতিককে বহিষ্কার করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জানুয়ারিতে জার্মানি যে রুশ কূটনীতিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করেছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টিকে পুরোপুরি উস্কানিমূলক ও সাজানো অভিযোগ বলে দাবি করেছে মস্কো। দুই পক্ষের ক্রমবর্ধমান উত্তেজনা উত্তপ্ত করে তুলেছে ইউরোপের কূটনৈতিক অঙ্গন, আর গোটা অঞ্চলের ভূরাজনীতিতে পড়বে এই দ্বন্দ্বের দীর্ঘমেয়াদী প্রভাব। চলতি বছরের শুরুর দিকে জার্মানির পক্ষ থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল, যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রমাণ প্রকাশ করেনি বার্লিন। ইউরোপীয় নিরাপত্তা মহলে গুঞ্জন উঠেছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপ সম্পর্কের অবনতিই এই ঘটনার পেছনে অন্যতম বড় একটি কারণ। অবশ্য মস্কো বরাবরই দাবি করে আসছে তাদের কূটনীতিক কোনোভাবেই গোয়েন্দা তৎপরতায় জড়িত ছিলেন না। বিষয়টি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রূপ দিয়েছে জার্মানি। রাশিয়া ও জার্মানির মধ্যে বিশ্বাসের জায়গা এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। গত 2 বছরে ইউরোপের একাধিক দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে, আর রাশিয়াও পাল্টা একই পথ অনুসরণ করেছে। গুপ্তচর বৃত্তির অভিযোগ এখন কার্যত পরিণত হয়েছে একটি কূটনৈতিক অস্ত্রে, যার মাধ্যমে একে অপরকে চাপে রাখা হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন, একতরফা ও শত্রুতাপূর্ণ আচরণ কূটনৈতিক সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। একই সঙ্গে এটি সংযুক্ত দেশগুলোর মাঝে ভবিষ্যতে আলোচনার পথ আরও সংকীর্ণ করে দেবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ও ইউরোপের সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দেয়, আর মস্কো এসব পদক্ষেপকে সরাসরি শত্রুতামূলক বলে আখ্যা দিয়ে আসছে। এর ফল হিসেবে কূটনৈতিক বহিষ্কার, রাষ্ট্রদূত তলব ও সম্পর্ক শীতল হয়ে পড়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ক্রমবর্ধমান এই বিশ্বাসহীনতা ও রাজনৈতিক উত্তেজনা কার্যত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া ও ইউরোপের কূটনৈতিক সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মেয়রের চেয়ারে বসেই নিউ ইয়র্ক সিটির অপরাধ দমনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন জোহরান মামদানি। ফলস্বরূপ 2026 জানুয়ারিতে নিউ ইয়র্ক দেখল তার ইতিহাসের সবচেয়ে নিরাপদ দিনগুলো। 2025 সালের জানুয়ারিতে যেখানে সিটিতে 300টি খুনের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল, এবছর সেই সংখ্যাটি নেমে এসেছে মাত্র 12-তে। এছাড়া ম্যানহাটন এবং স্ট্যাটেন আইল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুরো মাসে একটিও খুনের ঘটনা ঘটেনি, যা শহরের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর থেকেই যার পরিকল্পনা নিয়ে আলোচনা সমালোচনা ছিল তুঙ্গে, আজ পরিসংখ্যানেই মিলছে তার উত্তর। মেয়রের চেয়ারে বসেই নিউ ইয়র্ক সিটির অপরাধ দমনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন জোহরান মামদানি। ফলস্বরূপ 2026 জানুয়ারিতে নিউ ইয়র্ক দেখল তার ইতিহাসের সবচেয়ে নিরাপদ দিনগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে নিউ ইয়র্কের অপরাধের খতিয়ান তুলে ধরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। 2 ফেব্রুয়ারি প্রকাশিত সেই পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি মাসে নিউ ইয়র্ক সিটির খুনের হার গত বছরের একই সময়ের তুলনায় 60% কমেছে। 2025 সালের জানুয়ারিতে যেখানে সিটিতে 30টি খুনের ঘটনা নথিভুক্ত হয়েছিল, এবছর সে সংখ্যাটি নেমে এসেছে মাত্র 12-তে। এছাড়া ম্যানহাটন এবং স্টেটেন আইল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুরো মাসে একটিও খুনের ঘটনা ঘটেনি, যা শহরের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। শুধু খুনের ঘটনাই নয়, বন্দুক সহিংসতার ক্ষেত্রেও বড় ধরনের সাফল্য মিলেছে। গত বছরের জানুয়ারির তুলনায় এবছর শুটিং ইনসিডেন্ট 20% এবং শুটিং শিকার ব্যক্তির সংখ্যা প্রায় 31% হ্রাস পেয়েছে। সিটির প্রধান 7টি অপরাধের সামগ্রিক হারও গত বছরের তুলনায় 6.7% কমেছে। মেয়র মামদানির এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তার নতুন পাবলিক সেফটি রি-ইমাজিনড পরিকল্পনা। এই প্রকল্পের আওতায় শহরের সবচেয়ে অপরাধপ্রবণ 33টি প্রিসেন্টে 1800-এরও বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে সাবওয়ে এবং পাবলিক হাউজিং এলাকাগুলোতে নজরদারি বাড়াতে প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যার সুফল সরাসরি অপরাধের পরিসংখ্যানে ফুটে উঠেছে।
অপরাধ দমনের পাশাপাশি সম্প্রতি আঘাত আনা ভয়াবহ তুষারঝড় মোকাবিলায় মেয়র মামদানির তড়িৎ পদক্ষেপ নগরবাসীর নজর কেড়েছে। ঝড়ের পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই তিনি সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগকে সক্রিয় করেন এবং ব্যক্তিগতভাবে তুষার সরানোর কাজ তদারকি করতে রাস্তায় নামেন। 2026 সালের শুরুটা জোহরান মামদানির জন্য একটি বড় সাফল্যের বার্তা নিয়ে এসেছে। সক্রিয় নেতৃত্ব তাকে একজন দক্ষ প্রশাসক হিসেবে জনমনে শক্ত অবস্থান দিয়েছে। তবে অপরাধ দমনের ক্রমবর্ধমান গ্রাফ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আগামী দিনগুলোতে তার নেতৃত্বের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। নতুন রাজ্য সরকারের শপথে ভারতের মণিপুরে স্থিতিশীলতা ফেরার আশাবাদ করা হলেও আবার অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের অংশীদার হওয়ায় কুকি জো সম্প্রদায়ের 5 নেতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত বিজেপি নেতৃত্বাধীন সরকারকে বয়কট করে বৃহস্পতিবার বন্ধ পালন করে কুকি সম্প্রদায়। কুকি প্রভাবিত পাহাড়ি এলাকাগুলো অশান্ত হয়ে উঠেছে। হামলা হয়েছে একাধিক সরকারি দপ্তরেও। সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ঠেকাতে পুলিশ বল প্রয়োগ করলে পাল্টাপাল্টি সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা হয়েছে পুলিশের গাড়িতে, পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপও করা হয়েছে। সবচেয়ে অশান্ত ছিল মণিপুরের চূড়াচাঁদপুর এবং তুইবুং এলাকায়। প্রায় 1 বছরের রাষ্ট্রপতির শাসন শেষে বুধবার রাজ্যের 13তম মুখ্যমন্ত্রী শপথ নেন বিজেপি নেতা ইউমনাম খেমচাঁদ সিং। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কুকি সম্প্রদায়ের নেত্রী নেমচা কিপগেন। এই সম্প্রদায়ের আরও 2 জন আছেন এই মন্ত্রিসভায়। এছাড়া শপথ নিয়েছেন নাগা জনজাতি গোষ্ঠীর আরও 2 জন। শপথের পরেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। ভারতের মেঘালয় রাজ্যের একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার একটি দুর্গম এলাকায় অবস্থিত ওই খনি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরও 8 জন আহত। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের আশঙ্কা আরও অনেকেই খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিহত ব্যক্তিদের পরিবারকে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ব্যাপক ছাঁটাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় 1/3 ছাঁটাই করেছে। এর ফলে পত্রিকাটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই ছাঁটাইকে পত্রিকাটির ইতিহাসের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 2 ধনকুবেরের লড়াইয়ে শেষ পর্যন্ত বলির পাঠা হচ্ছেন সাধারণ কর্মীরাই। একদিকে ট্রাম্পের রাজনৈতিক রোষানল, অন্যদিকে জেফ বেজোসের ব্যবসায়িক সমীকরণ। এই 2 পরাশক্তির দ্বন্দ্বে টালমাটাল প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নিয়ার জেফ বেজোসের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত ও ব্যবসায়িক লড়াই এখন পৌঁছে গেছে নিউজ রুমের দেয়ালে। ব্যাপক ছাঁটাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে জেফ বেজোসের মালিকানাধীন প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। 4 ফেব্রুয়ারি সকালের প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় 1/3 ছাঁটাই করেছে, যা ইতিমধ্যে চাপে থাকা পত্রিকাটিকে আরও গভীর সংকটে ঠেলে দিয়েছে। এই ছাঁটাইকে পত্রিকাটির ইতিহাসের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ছাঁটাই নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি পত্রিকাটির মালিক ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তবে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে ওয়াশিংটন পোস্টকে আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ দিয়ে আসছেন। এই ছাঁটাই নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সংবাদকর্মীদের একাংশ প্রকাশ্যে বেজোসের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল ইমেইলের মাধ্যমে এই পত্রিকা থেকে 300 জন অত্যন্ত মেধাবী কর্মীকে ছাঁটাই করা হয়েছে। অনেকেই আমাকে এই গণছাঁটাইয়ের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আমি তাদের খুব সততার সাথেই বলছি, এর প্রভাব আসলে কতটা গভীর হবে তা বোধহয় আমরা এখনো জানি না।
ক্ষমতাকে যারা প্রশ্নবিদ্ধ করত, যারা দুর্নীতির তদন্ত করত, যারা বিদেশের যুদ্ধক্ষেত্রের অবস্থা তুলে ধরত, তুষারপাতের কারণে আপনার বাচ্চার স্কুল খোলা থাকবে কিনা সেই খবরগুলো জানাতো, এমন ৩০০ জন সাংবাদিককে হারানোর ক্ষতি পরিমাপ করা অসম্ভব। এই ছাঁটাই অত্যন্ত লজ্জাজনক। বিশ্বের চতুর্থ শীর্ষধনী জেফ বেজোস ওয়াশিংটন পোস্টের মালিক। তিনি চাইলে আমৃত্যু এই পত্রিকাকে লোকসানে চালিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু তিনি তা করবেন না। উল্টো তিনি মার্কিন প্রেসিডেন্টের মন রক্ষা করতে চান। এসব বিলিয়নিয়ারেরা কেবল আমাদের ঠকিয়েই ধনী হয়। বেজোস ওয়াশিংটন পোস্ট কেনার পর থেকেই পত্রিকাটি ট্রাম্পের কট্টর সমালোচক ছিল। ট্রাম্প মনে করেন বেজোস এই পত্রিকাকে তার বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এছাড়া ট্রাম্প প্রায়ই অভিযোগ করেন যে বেজোসের কোম্পানি অ্যামাজন সরকারকে যথেষ্ট ট্যাক্স দেয় না। তবে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি হয় 2024-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে। দশকের পর দশক ধরে ওয়াশিংটন পোস্ট কোনো না কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন বা এন্ডোর্সমেন্ট দিয়ে আসছিল, কিন্তু এবার জেফ বেজোসের নির্দেশে পত্রিকাটি কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প কাউকেই আনুষ্ঠানিক সমর্থন দেওয়া থেকে বিরত থাকে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এই দ্বন্দ্ব আরও জটিল রূপ নিয়েছে। বেজোসের কোম্পানির অনেক বড় বড় প্রজেক্ট ট্রাম্প প্রশাসনের ওপর নির্ভর করে। ফলে বিশ্লেষকদের মতে বেজোস এখন ট্রাম্পের সাথে শত্রুতা কমিয়ে একটি ব্যবসায়িক সমঝোতার পথ খুঁজছেন, যার প্রভাব সরাসরি পড়ছে ওয়াশিংটন পোস্টের কর্মীদের ওপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।